ব্যারিস্টার রুমিন ফারহানা, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পর এসে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তা বিএনপির নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না। তারা সন্দেহ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে। মানে কেন এটা হয়েছে? শুক্রবারে যে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি ৩২ নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তখন তারা এগুলো বলেন। কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত? দেখুন, আমাদের একটি অতীত আছে, আমরা ভুলে যাইনি। বাংলাদেশে ১-১১ হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু ১-১১ হয়েছে। আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন, নেতৃত্বে যাবেন, এরকম একটা চিন্তাধারা হয়েছিল। সেই ১-১১ ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন, আপনি দেখবেন যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু শেষ পর্যন্ত, আমি তো একদম রাস্তায় ছিলাম, শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল, হাসিনাকে সরতে হবে। কিসের কোটা, কিসের কি, একটাই দাবি, হাসিনাকে সরতে হবে। সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে ৬ মাস, যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন, এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয়? যেই সরকারটির মেয়াদ ৫ বছর, তার জন্য ৬ মাস হানিমুন পিরিয়ড হতে পারে, কিন্তু যেই সরকারটির মেয়াদ ৫ বছরের অনেক কম, কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি, তার জন্য কি ৬ মাস অনেক বেশি সময় নয়? কিন্তু এই ৬ মাসে আমরা কি একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি? ৬ মাস মানে ১৮০ দিন। আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো, যেদিন শাহবাগে কেউ বসেনি, যেদিন সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি, কিংবা যেদিন, আজকেও হয়েছে, একদম তাই, এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি, কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই, প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে। সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা, এটা কি আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে? এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত, পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। আমাদের রাজনীতি মসৃণ নয়, আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত, ভীষণ উঁচু নিচু, এবড়ো খেবড়ো আমাদের রাজনীতির পথ। সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না। আপনি দেখুন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন, কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না, বা পাবলিক স্পিকিংয়ে উনি যেতে পারবেন না। কিন্তু হাসিনা কিন্তু ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন ৩২ নম্বর ভাঙার আগের রাতে, মানে আগের রাত তো ঠিক না, রাত সন্ধ্যা ৭টা থেকেই ৩২ নম্বর ভাঙা শুরু হয়েছে, রাত ৯টার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য। এবং তারপরে আমরা দেখলাম ২ দিন ধরে টানা ভাঙচুর হলো, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো, হামলা হলো, ভাঙচুর হলো, আগুন দেয়া হলো, এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম। এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং, নিকোল, যেটা আমি একটু আগে বলছিলাম, সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো। সরকার কিন্তু তার বেশি কিছু করেনি। মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে। আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা, কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে। এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয়, বা কোনো মহল তৈরি করে, তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ হয়তো বা করছেন ভেতর থেকে। এরকম কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দায়ী, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। কিন্তু ছাত্র জনতা কি তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল? মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা? দেখুন, আমি এটাকে ব্যাখ্যা করি। আরেকটা বিষয়, বিএনপি আগে থেকে ফাঁদের বিষয় যদি জানি, আগে থেকে সতর্ক কেন করলো না? আমি আপনাকে একটু যদি ওনার
বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি। ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরো 1 বছর 2 বছর 1.5 বছর পিছিয়ে যায়, সবচেয়ে বেশি লাভবান কারা হবে? সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না, কোনো দলের কর্মী বা নেতা নয়, যারা রাজনীতি মানে 5 বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে, এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা, সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে, কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকোল। এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা করতে হয় নাই, হ্যাঁ, তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন? এবং এই যে উফ শব্দটা, এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না, এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে, তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না। আর আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন, মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। 91 সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বাদ পাননি, কিন্তু 2024-এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেয়েছেন। 96 থেকে 2001 এবং 8 থেকে 24, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন। 1, 2 হচ্ছে 91-এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি, বেইজ্জতি হতে হয় নাই। 2024-এ শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে। যার 3 দিন আগে তিনি একটা নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে, তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু ওনাকে পালাতে হয়েছে। সো এই যে অপমান, দুর্দশা এবং তার অটোমেটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া, সেই সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু 91-এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন। এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন এবং তিনি তাই করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হয়তো তারই ইঙ্গিত দিয়েছেন।